জয় হিন্দ, জয় ভারত। ডিয়ার ভিউয়ার্স, আজ যখন এই ভিডিওটা রেকর্ড করছি তখন আমেরিকা ইরানের যুদ্ধ ইতিমধ্যে নবম দিনে পৌঁছে গেছে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো এখনো পর্যন্ত এই যুদ্ধ মূলত মিসাইল এবং ড্রোন হামলার মধ্যেই সীমাবদ্ধ রয়েছে। আকাশে আক্রমণ চলছে, দূরপাল্লার মিসাইল এবং ড্রোন ব্যবহৃত হচ্ছে, কিন্তু এখনো পর্যন্ত গ্রাউন্ডে সরাসরি সেনার মুখোমুখি যুদ্ধ শুরু হয়নি। তবে পরিস্থিতি হঠাৎই উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে গতকাল সন্ধ্যায়, কারণ ইরান সরকার তার একটা সরকারি বিবৃতিতে জানিয়েছে যে এই যুদ্ধে তারা আমেরিকার শেষ দেখে ছাড়বে, অর্থাৎ তারা কোনোভাবেই সিজ ফায়ার বা আপোষের পথে হাঁটতে রাজি নয়। শুধু তাই নয়, ইরান প্রকাশ্যে আমেরিকাকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেছে যদি আমেরিকা সত্যিই নিজেকে সুপার পাওয়ার মনে করে তাহলে সরাসরি গ্রাউন্ডে এসে ইরানকে আক্রমণ করুক। আন্তর্জাতিক রাজনীতিতে সচরাচর এরকমটা কিন্তু ঘটে না যে কোনো দেশ সরাসরি আমেরিকার মতো মহাশক্তিকে স্থল যুদ্ধের আমন্ত্রণ জানাচ্ছে। ফলে স্বাভাবিকভাবেই বিষয়টা ট্রাম্পের কাছে প্রেস্টিজের বিষয় হয়ে গেছে। তাই এই অবস্থায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মার্কিন কংগ্রেসের জরুরি বৈঠক ডেকেছেন, কারণ শুরুতে ট্রাম্পেরও মনে হয়েছিল যে খুব দ্রুতই ইরানের ক্ষমতার পালাবদল হয়ে যাবে, কিন্তু এখন ধীরে ধীরে পরিষ্কার হচ্ছে বাস্তব পরিস্থিতিতে ইরানের পালাবদল অত সহজে হওয়ার নয়। ফলে এই যুদ্ধ ডোনাল্ড ট্রাম্পের কাছে এখন আরও বেশি প্রেস্টিজ ফাইটে পরিণত হয়েছে। আর ঠিক এখান থেকেই আন্তর্জাতিক মহলে প্রশ্ন উঠছে, আমেরিকা কি সত্যি ইরানের বিরুদ্ধে স্থলবাহিনী নামাতে চলেছে, নাকি এই যুদ্ধ শুধুই মিসাইল আর ড্রোন হামলার মধ্যেই সীমাবদ্ধ থাকবে? উল্টো দিকে আরও একটা বড় আশঙ্কাও কিন্তু সামনে আসছে। যদি আমেরিকা সত্যিই ইরানে গ্রাউন্ড ইনভেশন শুরু করে তাহলে সেটা আমেরিকার জন্য বড়সড় কৌশলগত ভুল হয়ে যাবে না তো? কারণ ইতিহাস বলছে মধ্যপ্রাচ্যের স্থলযুদ্ধ কখনোই সহজ হয় না। সেক্ষেত্রে ইরান আমেরিকার জন্য আর একটা আফগানিস্তান হয়ে যাবে না তো? এই সব প্রশ্নের উত্তর খুঁজতেই আজকে আমরা এই পুরো বিষয়টাকে গ্রাউন্ড রিয়েলিটির ভিত্তিতে বিশ্লেষণ করব। আলোচনাটা হবে বিস্তারিত এবং গভীর, তাই চলুন শুরু থেকে শুরু করি এই গভীর আলোচনাটা। তবে তার আগে একটা 45 সেকেন্ডের ব্রেক নেব। আপনারা জানেন ট্রেডিংয়ের একটা ভালো প্ল্যাটফর্ম হলো পকেট ব্রোকার, যেখানে আপনি কারেন্সি পেয়ার, ইন্ডেক্স, স্টক এবং ক্রিপ্টোকারেন্সি সহ মোট 130 প্লাস অ্যাসেটে ট্রেড করতে পারেন। খুব শীঘ্রই আরও নতুন ক্রিপ্টো অ্যাসেটও এখানে যুক্ত হতে চলেছে। তবে অলরেডি আপনি বিটিসি ইটিএফ ট্রেডিংয়ের সুবিধাও পাবেন, যেখানে আপনি সর্বোচ্চ 92% পর্যন্ত ফলাফল পেতে পারেন। তবে ফলাফল সম্পূর্ণ বাজারের উপর নির্ভরশীল, আপনারা জানেন। এখানে আপনি খুব সহজেই ক্রিপ্টোর মাধ্যমে জমা এবং তোলাও কিন্তু করতে পারবেন। একটা ছোট্ট উদাহরণ দিই, এখানে একটা মার্কেট অ্যানালিসিসের উদাহরণ দেখানো হয়েছে। ডিরেকশন সিলেক্ট করার পর ট্রেডের ফলাফল আপনারা নিজে চোখেই দেখতে পাচ্ছেন। এখানে আপনি ইউপিআই, ব্যাংক কার্ড, ক্রিপ্টো ওয়ালেট এবং একাধিক অনলাইন পেমেন্ট অপশনের মাধ্যমে জমা এবং উত্তোলন করতে পারবেন। তাছাড়া আপনি যদি আপনার বন্ধুকে পকেট ব্রোকার অ্যাপসে ইনভাইট করেন এবং সে অ্যাকাউন্ট টপ আপ করে ট্রেডিং শুরু করে, তাহলে দুজনেই কিন্তু বোনাস পাবেন। যেমন যদি আপনার বন্ধু 50 জমা করে তাহলে সে অতিরিক্ত আরও 50 পর্যন্ত বোনাস পেতে পারে। আর যদি আপনি শুধু একটা রেফারেল লিঙ্ক জেনারেট করেন তাহলে আপনি সর্বোচ্চ $10 পর্যন্ত ভালো বোনাস পেতে পারেন। তবে পকেট ব্রোকার অ্যাপস ব্যবহারের সময় প্রোমো কোড SUZD ব্যবহার করলে আপনি আরও ভালো বোনাস পেতে পারেন। তাই যদি স্মার্টভাবে ট্রেডিং শুরু করতে চান, শক্তিশালী ফিচার্স চান এবং অন্যান্য সুবিধা নিতে চান, তাহলে পকেট ব্রোকার অবশ্যই একবার ট্রাই করতে পারেন। অ্যাপসের লিঙ্ক ডেসক্রিপশনে এবং প্রথম পিন কমেন্টে দেওয়া আছে। তবে ট্রেডিং একটা ঝুঁকিপূর্ণ আর্থিক কার্যকলাপ। এখানে লাভ যেমন হতে পারে তেমনি ক্ষতিও হতে পারে, তাই নিজে রিসার্চ করে এবং ঝুঁকি বুঝে ট্রেডিং করবেন। তো চলুন শুরু থেকে শুরু করি। দেখুন, আজকের বাস্তবতায় আমেরিকা ইরানে স্থলবাহিনী নামাবে কিনা সেটা বুঝতে হলে প্রথমেই আমাদের কিছু গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ঘটনা জানতে হবে। 1979 সালে ইরানে একটা বড় বিপ্লব ঘটেছিল, আপনারা জানেন। সেই বিপ্লবের মাধ্যমে আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনি ইরানের শেষ শাহ মোহাম্মদ রেজা পাহলভিকে ক্ষমতা থেকে সরিয়ে দেন এবং সেখানে একটা কট্টর ইসলামিক শাসন ব্যবস্থাকে প্রতিষ্ঠা করেন। এখন মোহাম্মদ রেজা পাহলভি ছিলেন আমেরিকাপন্থী, তাই এই ঘটনার পর থেকেই আমেরিকা এবং ইরানের সম্পর্ক দ্রুত খারাপ হতে থাকে। ফলত আমেরিকা ইরানকে
টাইট দেওয়ার রাস্তা খুঁজতে থাকে। তবে সেই সময় আমেরিকা সরাসরি যুদ্ধে না গিয়ে ইরানের প্রতিবেশী দেশ ইরাককে ব্যবহার করার কৌশল নেয়। তখন ইরাকের শাসক ছিলেন সাদ্দাম হোসেন। তিনি ছিলেন সুন্নি মুসলমান, অথচ ইরাকের মোট জনসংখ্যার প্রায় 65% ছিল শিয়া মুসলমান এবং মাত্র 35% ছিল সুন্নি মুসলমান। তবে এই সংখ্যালঘু সুন্নি নেতৃত্বের হাতেই পুরো ইরাকের ক্ষমতা ছিল এবং আমেরিকা সাদ্দাম হোসেনকে সমর্থন দিয়ে কার্যত ইরাককে শক্তিশালীও করে তুলেছিল। আসলে এই সমর্থনের মাধ্যমে আমেরিকা মধ্যপ্রাচ্যে ইরানকে ব্যালেন্স করার চেষ্টা করছিল, কিন্তু ইরাকের এই দ্রুত শক্তি বৃদ্ধি সৌদি আরব কিন্তু মোটেও পছন্দ করছিল না। কারণ সৌদি আরব সুন্নি মুসলিম বিশ্বের নেতৃত্বে যেতে চাইছিল। তাই মধ্যপ্রাচ্যে অন্য একজন সুন্নি নেতা সাদ্দাম হোসেনের উত্থান সৌদি আরবের ভালো লাগার কথা নয়। যাই হোক, 1980 সাল থেকে 1988 সাল পর্যন্ত আমেরিকা ইরাককে ব্যবহার করে ইরানের বিরুদ্ধে একটা দীর্ঘমেয়াদী যুদ্ধ চালায়। এই সময় আমেরিকা সাদ্দাম হোসেনকে অস্ত্র, গোলা বারুদ, এমনকি রাসায়নিক অস্ত্রও সরবরাহ করেছিল। সেই রাসায়নিক অস্ত্র ব্যবহার করেই ইরাক ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে। ফলে এই যুদ্ধ টানা 8 বছর ধরে চলেছিল। এই দীর্ঘ যুদ্ধের মাধ্যমে সাদ্দাম হোসেন আমেরিকার কাছে নিজের কৌশলগত গুরুত্বকে প্রমাণ করে ফেলে। আর আমেরিকাও মনে করছিল যে ইরানকে তারা অন্তত কিছুটা হলেও দুর্বল এবং অস্থির করে রাখতে পেরেছে। কিন্তু 1990 সাল নাগাদ পরিস্থিতিটা পুরোপুরি পাল্টে গেল। কারণ সেই সময় শীতল যুদ্ধ শেষ হয়েছে, সোভিয়েত ইউনিয়নের পতন হয়েছে এবং আন্তর্জাতিক রাজনীতিতে আমেরিকা কার্যত একমাত্র সুপার পাওয়ার হিসাবে উঠে এসেছে। এই অবস্থায় আমেরিকার মনে হয় যেহেতু তারা এখন বিশ্বের একমাত্র সুপার পাওয়ার, তাই সেই শক্তি আর সেই আধিপত্যকে প্রকাশ্যে দেখানো দরকার। আর তাই 1990 সালে প্রথম গালফ ওয়ার শুরু হলে সেই যুদ্ধে আমেরিকা সরাসরি তার সামরিক শক্তিকে ব্যবহার করে বিশ্বকে দেখাতে চেয়েছিল যে তারাই মধ্যপ্রাচ্যের একমাত্র নিয়ন্ত্রক। এরপরে 2001 সালে 9/11 সন্ত্রাসী হামলার পর আমেরিকা আফগানিস্তানেও আক্রমণ চালায় আমরা জানি। আর তারপর আমরা সবাই জানি যে প্রায় 20 বছর ধরে আফগানিস্তানের যুদ্ধ চলে। কিন্তু শেষ পর্যন্ত 2021 সালে আমেরিকা আফগানিস্তান ছেড়ে ফিরে যেতে বাধ্য হয়। মানে আফগানিস্তানে সরাসরি সেনা পাঠিয়ে, অর্থাৎ বুটস অন দ্য গ্রাউন্ড ব্যবহার করে আমেরিকার অভিজ্ঞতা খুব একটা ভালো ছিল না তখন। এরপরে 2003 সালে আবারও মধ্যপ্রাচ্যের শক্তি প্রদর্শনের প্রয়োজন তৈরি হয়। তখন ইরাকের শাসক সাদ্দাম হোসেন ক্রমশ আমেরিকার জন্য অস্বস্তিকর হয়ে উঠছিল। কারণ সাদ্দাম হোসেন সেই সময় মধ্যপ্রাচ্যের সুন্নি বিশ্বের প্রধান শক্তি হয়ে উঠতে চাইছিল এবং মধ্যপ্রাচ্যের অন্য সব দেশকে নিয়ন্ত্রণ পর্যন্ত করতে চাইছিল। তার যুক্তি ছিল ইরানের বিরুদ্ধে যুদ্ধে তিনি আমেরিকাকে সাহায্য করেছিলেন, তাই এখন আমেরিকার উচিত তাকে সমর্থন করা। অন্যদিকে সেই সময় সৌদি আরবও আমেরিকার উপরে চাপ বাড়াতে শুরু করে। তাদের বক্তব্য ছিল সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে আফগানিস্তানে যে জিহাদ চলছিল সেখানে তারা আমেরিকাকে গুরুত্বপূর্ণ সহায়তা দিয়েছিল। তাই এখন মধ্যপ্রাচ্যের রাজনীতিতে সৌদি আরবের স্বার্থকে অগ্রাধিকার দেওয়া উচিত। এই পরিস্থিতিতে আমেরিকা দ্বন্দ্বে পড়ে যায়। শেষ পর্যন্ত আমেরিকা মনে করে যে সৌদি আরব অনেক বেশি বিশ্বস্ত এবং কৌশলগতভাবে তাদের কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ বটে। তাছাড়া সৌদি আরবের প্রভাব শুধু নিজের দেশেই সীমাবদ্ধ নয়, বরং পুরো মধ্যপ্রাচ্যের বহু দেশের রাজনীতিতেই তার প্রভাব রয়েছে। অন্যদিকে সাদ্দাম হোসেন মূলত একক একজন শাসক। এই প্রেক্ষাপটে আমেরিকা সাদ্দাম হোসেনকে সতর্কবার্তা দেয় তিনি যেন স্বেচ্ছায় ইরাকের ক্ষমতা ছেড়ে দেন। কিন্তু সাদ্দাম হোসেন তা মানতে অস্বীকার করলে 2003 সালে তার বিরুদ্ধে বিমান হামলা শুরু করে আমেরিকা। তবুও তিনি সরে দাঁড়াতে রাজি না হলে শেষ পর্যন্ত আমেরিকা সরাসরি ইরাকে সামরিক অভিযান শুরু করে। তাদের ধারণা ছিল সেনা পাঠিয়ে সাদ্দাম হোসেনকে ক্ষমতা থেকে সরিয়ে দিলে আবারও বিশ্বকে দেখানো যাবে যে আমেরিকাই একমাত্র সুপার পাওয়ার। সেই কারণেই ইরাকে আমেরিকার বুটস অন দ্য গ্রাউন্ড অর্থাৎ সরাসরি স্থল বাহিনী মোতায়েন করে। এইভাবে প্রায় 15 বছর ধরে আমেরিকা কখনো ইরাক, কখনো আফগানিস্তানে একের পর এক যুদ্ধ চালিয়ে
ট্রিলিয়ন ডলার ব্যয় করে ফেলে, হাজার হাজার আমেরিকান সেনা নিহত হয়, কিন্তু বাস্তবে বড় কোনো কৌশলগত সাফল্য অর্জিত হয় না। এই অভিজ্ঞতা থেকে আমেরিকার কাছে একটা বিষয় পরিষ্কার হয়ে যায় যে বারবার সরাসরি যুদ্ধ করে এবং নিজের সেনা পাঠিয়ে তাদের খুব বেশি লাভ হচ্ছে না, বরং উল্টো দিকে বিপুল অর্থ, সামরিক সম্পদ এবং রাজনৈতিক শক্তি নষ্ট হচ্ছে। ফলে 2013-14 সালের পর থেকে আমেরিকা ধীরে ধীরে তাদের কৌশল বদলাতে শুরু করে। তারা যে নতুন কৌশলটা নেয় তাতে সরাসরি নিজেদের সেনা না পাঠিয়ে বরং বিভিন্ন অঞ্চলে নিজেদের মিত্র এবং অনুগত শক্তিকে সামনে রেখে যুদ্ধ চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। এই কৌশলের একটা বড় উদাহরণ হলো ইউক্রেন রাশিয়া যুদ্ধ। ইউক্রেনে ভলোদিমির জেলেনস্কি ক্ষমতায় আসার পর আমেরিকা এবং পশ্চিমা দেশগুলো তাকে সামরিক এবং আর্থিকভাবে ব্যাপক সমর্থন দেয় আমরা জানি। ফলে ইউক্রেন দীর্ঘ সময় ধরে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাচ্ছে, কিন্তু আমেরিকা সরাসরি কিন্তু সেখানে নিজেদের সেনা পাঠায়নি। অন্যদিকে রাশিয়ার অবস্থান ছিল তুলনামূলক সরল। রাশিয়ার কথা হলো যুদ্ধ যতদিন চলবে চলুক, ততদিন তারা লড়াই চালিয়ে যাবে, কারণ দীর্ঘ সময় ধরে যুদ্ধে টিকে থাকার অভিজ্ঞতা রাশিয়ার রয়েছে। ফলে রাশিয়ার এই অনড় মনোভাবের জন্যই যুদ্ধ দীর্ঘস্থায়ী রূপ নেয়। আর এর ফলে আমেরিকার কিছুটা অর্থনৈতিক ক্ষতি হলেও বিরাট কোনো আর্থিক ক্ষতি বা আমেরিকান সৈন্যের প্রাণহানির ঘটনা কিন্তু ঘটেনি। ফলে এই ঘটনাগুলোর মাধ্যমে একটা বিষয় পরিষ্কার হয়ে যায় যে আমেরিকা এখন সহজে কোনো দেশে তার বুটস অন দ্য গ্রাউন্ড নীতি অর্থাৎ সরাসরি স্থলবাহিনী পাঠাতে চায় না, কারণ তারা বুঝছে দীর্ঘস্থায়ী যুদ্ধে আমেরিকার অর্থনীতি এবং সামরিক সম্পদের উপরে চাপ পড়ে, অথচ সবসময় কাঙ্ক্ষিত ফলাফল পাওয়া যায় না। এই প্রেক্ষাপটে এখন যখন ইরান বলছে যে ক্ষমতা থাকলে ইরানে এসে আমেরিকা ইরানকে আক্রমণ করুক, আমরা দীর্ঘ যুদ্ধের জন্য প্রস্তুত, তখন মনে রাখতে হবে যে এই বিবৃতিটা হঠাৎ করে দেওয়া কোনো আবেগী বক্তব্য নয়। এর পেছনে ইরানের একটা গভীর ভূরাজনৈতিক হিসেব নিকেশ রয়েছে। ইরান এখন ইউক্রেন যুদ্ধের অভিজ্ঞতা দেখছে, এর আগে তারা ইরাক এবং আফগানিস্তানের যুদ্ধ থেকে শিক্ষা নিয়েছে। এই সব অভিজ্ঞতা থেকে তাদের উপলব্ধি হয়েছে যে দীর্ঘস্থায়ী যুদ্ধ আমেরিকাকে ক্লান্ত করে দেয় এবং তাদের ওপরে তাদের নিজের দেশের আভ্যন্তরীণ রাজনৈতিক চাপও তৈরি হয়ে যায়। আর এই হিসাব থেকেই ইরান মধ্যপ্রাচ্যে আমেরিকার মিলিটারি বেসগুলোর ওপরে লাগাতার আক্রমণ করে যাচ্ছে। একই সঙ্গে তারা হরমুজ প্রণালীর মতো গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ বন্ধ করে আমেরিকাকে সমানে উস্কানি দিয়ে যাচ্ছে, যাতে করে আমেরিকা বাধ্য হয়ে ইরানকে গ্রাউন্ডে নেমে আক্রমণ করে। এখানে ইরানের কৌশলটা একেবারে স্পষ্ট। ইরান এমন একটা পরিস্থিতি তৈরি করতে চাইছে যাতে আমেরিকা বাধ্য হয়ে সরাসরি ইরানে ইনভেড করে। আর আমেরিকা যদি একবার এই ভুলটা করে, সেক্ষেত্রে মধ্যপ্রাচ্যের পুরো ভূরাজনৈতিক সমীকরণটাই পাল্টে যাবে, কারণ তখন এই যুদ্ধটা আর শুধুমাত্র দুটো দেশের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, বরং পুরো মধ্যপ্রাচ্যই অস্থিতিশীল হয়ে পড়বে। একদিকে মধ্যপ্রাচ্যের অস্থিতিশীলতা আর অন্যদিকে দীর্ঘদিন হরমুজ প্রণালীর বন্ধ থাকা, এই দ্বিমুখী চাপে আন্তর্জাতিক ক্ষেত্রে বড়সড় সংকট তৈরি হবে, যার ফলে খোদ আমেরিকার ওপরেই আন্তর্জাতিক চাপ এসে পড়বে। আমেরিকার মিত্র দেশগুলোই আমেরিকাকে যুদ্ধ বন্ধ করার জন্য চাপ দেবে, আর সেই চাপে আমেরিকা যদি ইরান থেকে পিছু হটে তাহলে মুখ পুড়বে সেই আমেরিকার। যেভাবে আফগানিস্তানে আমেরিকার মুখ পুড়েছিল, ঠিক সেইভাবে ইরানেও কিন্তু আমেরিকার মুখ পুড়বে। আর এই বিষয়টা ইরান যেমন বোঝে, তেমনি আমেরিকাও খুব ভালোভাবেই বোঝে। ফলে আমেরিকা কখনোই ইরানের এরকম পাতা ফাঁদে পা দিতে চাইবে না। সব মিলিয়ে আমেরিকা এখন কোনো অবস্থাতেই ইরানে আমেরিকান স্থল বাহিনীকে নামাবে না, কারণ একদিকে এটা যেমন ইরানের পাতা ফাঁদ, আর অন্যদিকে এর পেছনে আরও বড় তিনটি কারণ রয়েছে। কি কি সেই তিনটি কারণ? প্রথমত, যদি এখন আমেরিকাকে সরাসরি ইরানের সামরিক হস্তক্ষেপ করতে হয়, তাহলে তার জন্য এখনই বিপুল পরিমাণে অর্থের দরকার হবে, অথচ এই পরিস্থিতিতে ট্রাম্পের কাছে সেই পরিমাণ অর্থ প্রবাহ আসছে
না। এই পরিস্থিতিতে তিনি যদি আবার নতুন করে ট্যারিফ বসাতে চান তাহলে তাকে মার্কিন কংগ্রেসের অনুমতি নিতে হবে। কিন্তু এই মুহূর্তে মার্কিন কংগ্রেস এমন মুডে নেই যে তারা ট্রাম্পকে সহজে সমর্থন করবে। তার উপরে যুদ্ধ শুরু করলে $ট্রিলিয়ন খরচ করলেই যে কাঙ্ক্ষিত ফলাফল মিলবে এরকম আশাটাও কিন্তু করা যাচ্ছে না। দ্বিতীয়ত, রিপাবলিকান পার্টির ডোনাল্ড ট্রাম্প গত নির্বাচনে জেতার সময় স্লোগান দিয়েছিলেন যে তিনি নতুন করে আর কোনো যুদ্ধ শুরু করবেন না। তার বদলে তিনি আমেরিকার অর্থনীতিকেই শক্তিশালী করে আমেরিকাকে আবার মহান করে তুলবেন। স্লোগানটা আপনাদের নিশ্চয়ই মনে থাকবে। ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, মেক আমেরিকা গ্রেট এগেইন। আর তাই এখন যদি আমেরিকা দীর্ঘমেয়াদী যুদ্ধে জড়িয়ে পড়ে সেক্ষেত্রে রিপাবলিকান পার্টির আমেরিকার আভ্যন্তরীণ রাজনীতিতে যতই পলিটিক্যাল ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করুক না কেন, ডেমোক্রেটিক পার্টি তুলনামূলকভাবে সুবিধাজনক অবস্থানে চলে যাবে। তাই জেনে শুনে ডোনাল্ড ট্রাম্প এরকম রাজনৈতিক ভুল করবেন বলে মনে হয় না। তৃতীয়ত, ইরানের মাটিতে যুদ্ধ করতে গেলে $বিলিয়ন খরচ তো হয়ে যাবেই, তার সঙ্গে হাজার হাজার আমেরিকান সৈন্য নিহতও হবে। আর যদি হাজার হাজার নিহত সৈনিকের লাশের বডি ব্যাগ একবার আমেরিকায় পৌঁছতে শুরু করে তাহলে আমেরিকার সাধারণ নাগরিকরা 100% নিশ্চিত রাস্তায় নামবে। আর আমেরিকার রাস্তায় সেই বিক্ষোভ এমন পর্যায়ে পৌঁছবে যেটা সামলানো এই মুহূর্তে ট্রাম্পের পক্ষে সম্ভব নয়। অতএব এই তিনটি কারণে ডোনাল্ড ট্রাম্প কোনো অবস্থাতেই ইরানে স্থল সেনা নামাতে যাবে বলে মনে হয় না। তাতে যদি এই যাত্রায় ইরানের ক্ষমতার পালাবদল ঘটানো সম্ভব নাও হয় তবুও ডোনাল্ড ট্রাম্প ইরানে সেনা অভিযানের এই রিস্কটা নেবে না বলেই বিশেষজ্ঞ মহল মনে করছে। তাই বলে এমনও নয় যে আমেরিকা হাত গুটিয়ে বসে থাকবে। এই অবস্থায় আমেরিকা তিনটি জিনিস করতে পারে। এক, নির্দিষ্ট সময় অন্তর অন্তর ইরানের বিভিন্ন সেনাঘাঁটি, মিসাইল লঞ্চিং স্টেশন, সামরিক সরঞ্জাম তৈরির কারখানা বা অন্য কোনো মিলিটারি বেসে মিসাইল আক্রমণ চালাতে থাকবে, ততক্ষণ চালাতে থাকবে যতক্ষণ না ইরানের মিসাইল ভান্ডার শেষ হয় আর ইরান হাঁটু মুড়ে বসে। দুই, আমেরিকার CIA এবং ইসরায়েলের মোসাদ মিলে বড় অঙ্কের টাকা ইনভেস্ট করে ইরানের অভ্যন্তরে নতুন করে বিদ্রোহ তৈরি করে ইরানের রেজিম চেঞ্জ অথবা ক্ষমতার পালাবদল ঘটিয়ে দিতে পারে। তিন, ইরানের বিরোধী কোনো দেশ বা বিরোধী কোনো গোষ্ঠীর হাতে অর্থ ও অস্ত্র সাহায্য দিয়ে আমেরিকা ইরানকে দীর্ঘ সময় ধরে অশান্ত করে রাখার কৌশলও নিতে পারে। যতক্ষণ না ইরান ভেতর থেকে দুর্বল হয় ততক্ষণ তারা এই প্রক্সি ওয়ার চালিয়ে যেতে পারে। আর এভাবে প্রক্সি ওয়ারের মাধ্যমেই ভবিষ্যতে ইরানের রেজিম চেঞ্জ বা ক্ষমতার পালাবদল করা গেলে ভালো, নইলে যা হবে পরে দেখা যাবে। কিন্তু এখনই আমেরিকা কোনো অবস্থাতেই ইরানে তার স্থল বাহিনীকে নামাবে না, এ কথা কিন্তু একেবারে পরিষ্কার। আশা করি পুরো বিষয়টা আপনাদেরকে সহজ ভাষায় বুঝিয়ে বলতে পারলাম। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, আপনারা কি মনে করেন ইরান আমেরিকার যুদ্ধের ভবিষ্যৎটা কি? কমেন্ট বক্সে আপনার মূল্যবান কমেন্ট জানাতে কিন্তু ভুলবেন না। ভিডিওটা ভালো লাগলে নিশ্চয়ই লাইক করবেন, নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আজ এ পর্যন্তই, নতুন ভিডিও নিয়ে আবারও দেখা হবে। ততদিনে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সদা সর্বদা ভারতের পক্ষে থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।